জলাশয় ভরাট ও অবৈধ স্থাপনার কারণে লক্ষ্মীপুরে বন্যার পানি নামছে ধীর গতিতে। নোয়াখালীর মুছাপুরে ভাঙা রেগুলেটর দিয়ে ঢুকছে নোনা জল, নষ্ট হচ্ছে সুপেয় পানির উৎস। ব্রিজ তলায় যাবার সাথে সাথে আমার এই ঘর দুয়ার সব নদীতে পড়ে গেছে। এখন মিষ্টি পানিতে যা ভাঙে তার লবণ পানিতে প্রচুর পরিমাণে ভাঙে। মাদ্রাসা ইয়ানে রশিয়ান কলেজ মাদ্রাসা খোলা অনিয়ানও থাকতেছে না, কন্যায় কন্যা বসবাস করতে। বন্যায় ক্ষতিগ্রস্ত ফেনী 50 শয্যা হাসপাতালের বহু সরঞ্জাম ব্যাহত, গুরুত্বপূর্ণ সেবা কার্যক্রম চালু হতে সময় লাগবে বলছে কর্তৃপক্ষ। চট্টগ্রামে দাম বেড়েছে সবজি, মাছ, মুরগি সহ অধিকাংশ পণ্যের। বন্যার প্রভাব বলছেন ব্যবসায়ীরা। ত্রাণ বিতরণে চাহিদা বাড়ায় অস্থির মোটা চালের বাজার। পেনশন তুলতে ঘুষ না দেয়ায় আয়নাঘরে যেতে হয় সাবেক কমান্ডো মুকুল হোসেনকে। 3 মাসেরও বেশি চলে নির্যাতন, দেয়া হয় ক্রস ফায়ারের হুমকি। আমার বাচ্চা 2টা বাঁধে দাঁড়ায় ছিল, তা বলতেছে যে বাবা আমাদের জন্য মজা নিয়ে আসবো। আমার ওই দৃশ্যটা খুব বাবা মনে করতো যে আমি তার ওদের কাছে যেতে পারলাম না। ধর্ষণের অভিযোগে 14 আগস্ট যাত্রাবাড়িতে পিটিয়ে 2 শিক্ষার্থী হত্যার জট খুলেনি এখনো। ভিডিও ফুটেজের সাথে তথ্যের গরমিল। লাপাত্তা অভিযোগকারী নারী। কেন এইভাবে কেন পিটিয়ে মারা হইলো? আমার ছেলে কি অপরাধ করলো? আপনার সন্তান হলে, আপনার ভাই হলে আপনার জন্য করতেন বাবা। আমি আপনাদের কাছে করজোরে অনুরোধটা করি বাবা। ভয় ভীতি দেখিয়ে কম দামে জমি কিনতেন গাইবান্ধার সাবেক এমপি আবুল কালাম আজাদ। অর্থ পাচারের পাশাপাশি নামে বেনামে করেছেন বিপুল সম্পদ। অনুসন্ধান করবে দুদক। রমরমা অনলাইন জুয়ার আসর, এজেন্ট দিয়ে নিয়ন্ত্রণ হচ্ছে জামালপুরের সরিষাবাড়ি থেকে। চটকদার বিজ্ঞাপনে ফাঁদে ফেলা হয় মানুষকে। আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছি আমি দেবাশিস রঞ্জন সরকার। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। বন্যা কবলিত এলাকা থেকে ধীর গতিতে নামছে পানি, তবে কমেনি মানুষের দুর্ভোগ। লক্ষ্মীপুরে এখনও জলমগ্ন 5 উপজেলার বিস্তীর্ণ এলাকা। ধীর গতিতে নামছে বানের জল। স্পষ্ট হতে শুরু করেছে ক্ষতচিহ্ন, প্রকট হয়ে উঠেছে বিশুদ্ধ পানি ও খাদ্য সংকট। চরম ভোগান্তিতে দিন কাটছে 10 লাখ বানভাসীর। সরকারি বেসরকারি উদ্যোগে ত্রাণ সহায়তা দেয়া হলেও তা অপ্রতুল বলছেন দুর্গতরা। বন্যা কবলিত এলাকায় ছড়াচ্ছে পানিবাহিত নানা রোগবালাই। ঘরের ভিতরে পানিবন্দি, আমরা এখন অসহায় অবস্থা আছি, ত্রাণ সামগ্রী কিছুই পাইতেছি না। ঘরের ভিতরে আমার 1 মাজা পানি, আমি এখানে থাকতে পারি না, আমার সব বাসি চলে গেছে। বহুত ঘর বাড়িও ডুবে গেছে, অনেকে আশ্রয় কেন্দ্র গেছে, অনেকে এবং আছে পানির মধ্যে উগির টুগির দিয়ে তারা বাড়ির মধ্যে আছে। এই অবস্থাতে আমরা সবাই আছি। বন্যা পরিস্থিতির উন্নতি হলেও দুর্ভোগ কমেনি ফেনীতে। এখনও ডুবে আছে সদর, সোনাগাজী ও দাগনভূঞা উপজেলার অনেক এলাকা। পানিবন্দী প্রায় 5 লাখ মানুষ। অনেকের দিন কাটছে আশ্রয় কেন্দ্রে। পানি কমে আসায় ত্রাণ বিতরণে গতি ফিরলেও রয়েছে খাদ্য সংকট। যেসব এলাকা থেকে বানের জল নেমেছে সেখানকার বাসিন্দারা ঘর মেরামতে ব্যস্ত। স্থানীয় প্রশাসনের তথ্য মতে জেলায় বন্যায় এ পর্যন্ত 23 জন মারা গেছেন। আমাদের বাড়িতে যে পরিমাণ পানি, এখনো আমরা বাইরে থাকতে হবে। একদম স্বাদ হয়ে গেছে হানিতে থাকতে থাকতে। মাটি টাটি সরে গেছে, গর্তর অনেক ঘর সরে গেছে, ধসে গেছে। এখন আমাদের থাকাটা বড় মুশকিল হয়ে গেছে। বন্যা পরিস্থিতির খবর জানবো সহকর্মীদের কাছ থেকে। প্রথমে ফেনী থেকে যুক্ত হচ্ছেন আরিফুর রহমান। আরিফ, ধীর গতিতে পানি তো নামছে, জেলার সার্বিক বন্যা পরিস্থিতি কেমন দেখছেন? দেবাশিস, আমি আছি এই মুহূর্তে ফেনী শহরতলি কাজিরবাগ ইউনিয়নের গনিহাজারী সড়ক। এই সড়কের চিত্রটি আপনাকে একটু দেখানোর চেষ্টা করছি যে গত 11 দিন ধরে এই এলাকার মানুষ পানিবন্দী। এখানে এই মুহূর্তে বিদ্যুৎ সংযোগ নেই গ্যাস সংযোগে। এখানকার মানুষ আসলে অমানবিক জীবন যাপন করছে।
এর আগে গতকাল রাতে আমি জেলা প্রশাসকের সাথে কথা বলেছিলাম, তিনি যেটি জানিয়েছেন যে 26,000 মানুষ এই মুহূর্তে পানিবন্দী ছিল। এর আগে ছিল 66,000। যে মানুষগুলো আশ্রয়কেন্দ্র ছেড়ে যারা বাড়িতে যাচ্ছে তাদের আসলে দুর্বিষহ জীবন যাপন করতে হচ্ছে। যে মানুষগুলো আশ্রয়কেন্দ্র ছিল, আশ্রয়কেন্দ্র থেকে যাওয়ার পরে বাড়িঘরে দেখে যে তাদের বাড়িঘরে যাওয়ার পরে তাদের মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা হয়েছে। বাড়িতে যে সকল জিনিসপত্র, আসবাবপত্র কিংবা যে সকল শুকনো জিনিস ছিল এগুলো অনেকগুলো বানের পানিতে ভেসে গেছে, অনেকগুলো নষ্ট হয়ে গেছে, অনেক আসবাবপত্র পানি চড়ে আসলে ঘর থেকে বেরিয়ে অন্যত্র চলে গেছে। এখানকার মানুষরা আসলে একদম অমানবিক জীবন যাপন করছে। এর বাইরে আমি যদি বলি যে ফেনী জেনারেল হাসপাতালে যেটি খবর নিয়েছি, সেখানে প্রতি মিনিটে মিনিটে আসলে রোগী আসছে, যেটি হচ্ছে যে পানিবাহিত রোগে। এই মুহূর্তে আমরা যেটি জেনেছি যে 80 জনের উপরে ডায়রিয়া রোগী ভর্তি রয়েছে। এদের বেশিরভাগ হচ্ছে শিশু এবং বৃদ্ধ রয়েছে। অন্যদিকে হচ্ছে যে শুধুমাত্র গতকালে সাপের দংশনে ভর্তি হয়েছে 10 জন। এর আগে 38 জন সাপের দংশনের চিকিৎসা নিয়েছে। এবং কি আমি জেলা প্রশাসকের সাথে কথা বলেছি, তিনি যেটি জানিয়েছেন এই মুহূর্তে তারা আসলে সবচেয়ে বেশি যেটি গুরুত্ব দিচ্ছে যে মানুষ বেঁচে থাকা, তাদেরকে ত্রাণ দিয়ে তারা সহযোগিতা করছেন। দেবাশিস, ধন্যবাদ আরিফ যুক্ত হবার জন্য। এবারে লক্ষ্মীপুর থেকে যুক্ত রয়েছেন সহকর্মী আনিস কবির, তার কাছে যাব। আনিস, আশ্রয় কেন্দ্র থেকে মানুষজন কি বাড়িতে ফিরতে শুরু করেছেন? দেবাশিস, আসলে বন্যার পানি যে ধীরগতিতে কমছে এটি কিন্তু আসলে কিন্তু বলা খুবই মুশকিল যে বাড়ি থেকে কবে তারা ফিরবে। কারণ বর্তমানে লক্ষ্মীপুরের পানি কিন্তু এখনও কিন্তু নামতে শুরু করছে, সেটি কিন্তু আসলে না বললেই চলে, যেটি আসলে পানি নামতেছে। কারণ পানি একবারে নামতেছে না কোথাও, কারণ যে বিভিন্ন স্থানে জলাবদ্ধতার কারণে এবং বিভিন্ন খালগুলো রয়েছে, সেই খালগুলো কিন্তু দখল করার কারণে আজকে পানি কিন্তু নামছে না। এতে করে মানুষের দুর্ভোগ কিন্তু বাড়তেছে, কমতেছে না কিন্তু দুর্ভোগ। আর যে আশ্রয় কেন্দ্র থেকে মানুষ যারা আছেন তারা কবে নাগাদ বাড়ি ফিরবেন সেটি এখনও বলা খুবই মুশকিল, এখনও অনিশ্চিত রয়েছেন লক্ষ্মীপুর বাসিন্দারা। কারণ যেভাবে পানি নামছে, এই পানি নামতে যে আরও অনেক সময় লাগতে পারে এবং মানুষের দুর্ভোগ আরও বাড়তে পারে। কারণ স্থানীয়ভাবে আমরা দেখতে পাচ্ছি যে এই যে পানিগুলো এখনও কিন্তু আজকে 1 থেকে 2 ইঞ্চি পরিমাণ পানি নামছে প্রতিনিয়তই, এর বেশি কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। কিন্তু গতকালকে রাত্রে থেকে মুষলধারে কিন্তু বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে কিন্তু আরও পানি বাড়ার সম্ভাবনা রয়েছে এবং বিভিন্ন স্থানে যে জলাবদ্ধতা রয়েছে সেই জলাবদ্ধতার কারণে কিন্তু মানুষের দুর্ভোগ আরও দিন দিন বেড়ে যাচ্ছে। এতে করে মানুষের কিন্তু সীমাহীন দুর্ভোগ কিন্তু আরও বাড়তেছে। তবে বিভিন্ন স্থানে যে ত্রাণ সহায়তা দেওয়ার কথা রয়েছে সেই ত্রাণগুলো কিন্তু সমন্বয়হীনতার কারণে কিন্তু পৌঁছানো যাচ্ছে না। এতে করে দুর্গম যে এলাকা রয়েছে এখনও সড়কগুলো, সেখানেও কিন্তু এখনও সড়কগুলোতে হাঁটু পরিমাণ পানি, কোমর পর্যন্ত পানি রয়েছে, যার কারণে সেখানে কিন্তু ত্রাণগুলো ঠিক মতন পৌঁছানো যাচ্ছে না। সমন্বয়হীনতার কারণে যদি সমন্বয়হীনতা করে যদি ত্রাণগুলো দেওয়া হয় তাহলে কিন্তু মানুষ কিন্তু সেই ত্রাণগুলো পাবেন বলে আমরা জানতে পেরেছি। দেবাশিস, ধন্যবাদ আনিস যুক্ত হবার জন্য। নোয়াখালীর বন্যার পানি লক্ষ্মীপুরের বিভিন্ন খাল বিল হয়ে মিশছে মেঘনায়, কিন্তু অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা ও বহুতল ভবনের ক্রাশে এখন মৃতপ্রায় জেলার বেশিরভাগ জলাশয়। তাই বানের পানি নামছে খুবই ধীর গতিতে, আর এতেই দীর্ঘস্থায়ী হচ্ছে বন্যা। এটি লক্ষ্মীপুরের রহমতখালী খাল, দুপাশে স্থাপনা ছড়াছড়ি, আছে বহুতল ভবনও। এতে সংকুচিত হয়েছে খাল, তার উপর আবার ময়লা আবর্জনার স্তূপ। দখল দূষণে মৃতপ্রায় ডাকাতিয়া, ভুলুয়া সহ আরও কয়েকটি খাল, ফলে নামতে পারছে না বানের জল, দীর্ঘস্থায়ী হচ্ছে বন্যা। আমাদের লক্ষ্মীপুরে অবৈধভাবে খালগুলো দখল করে কারণে আমাদের এই পানিগুলো আটকে রয়েছে এবং বিভিন্ন খাল নালা ওই বাঁধ দিয়ে রাখার কারণে এই পানিগুলো নামতেছে না। দুনো পাশে সবাই মনে করেন এই যে ঘর দরজা উঠে, বিল্ডিং উঠে ইয়ে করে গেলেছে, আর সামনে তো আরো প্রতিবন্ধকতা। নোয়াখালী স্লুইস গেট হয়ে নেমে আসা বন্যার পানি লক্ষ্মীপুরের খালবিল হয়ে মেঘনায় মেশার কথা, কিন্তু সেই পরিস্থিতি আর নেই এখন। আমাদের ওই যে 3 নম্বর ওয়ার্ডে একটা ড্রেন আছে পানি নামার, ওই পানিটা নামতেছে না, ঘর দরজা করে ওইটা ব্লক করে ফেলাইছে। ভাঙি দিয়ে চুরমার করে দেওয়া উচিত, ওগুলা ভাঙি দিয়ে, এগুলার কারণে বারবার অনেক সমস্যা হয়। খুব শীঘ্র যদি এগুলা একটু উত্থাপন করা হয় জনসাধারণের স্বার্থে, তাহলে আমাদের পানিগুলো অতি দ্রুত নেমে যাবে। জেলা প্রশাসক বলছেন, খাল দখল দূষণের কারণে অস্তিত্ব সংকটে জলাশয়গুলো, নামতে পারছে না পানি, সংকট নিরসনে প্রয়োজন পরিকল্পিত উন্নয়ন। পানিতে একটা প্রবাহ ধারা লাগে,
কারণ আনপ্ল্যান্ড ওয়েতে অনেক রাস্তাঘাট কালভার্টের নিচে জায়গা নাই, এগুলো তো আর একদিনে হয় নাই। এই আনপ্ল্যান্ড ওয়েতে এগুলা হয়ে পানি প্রবাহ বন্ধ, যেটা 50 বছরে হয়েছে সেটা তো আর 5 দিনে হওয়ার সুযোগ নাই। প্রশাসনের তথ্য মতে এবারের বন্যায় জেলায় পানিবন্দী 10 লাখের বেশি মানুষ। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। বন্যায় পানির তোড়ে নোয়াখালীর মুছাপুরে ক্লোজার ভেঙে যাওয়ায় দেখা দিয়েছে নদী ভাঙন। নদীর দুই তীরে তীব্র ভাঙনে বিলীন বহু বাড়িঘর, সমুদ্রের নোনা জল ঢুকছে রেগুলেটরের ভাঙা অংশ দিয়ে। নষ্ট হচ্ছে কৃষিজমি, মাছের ঘের এবং সুপেয় পানির উৎস। বন্যায় পানির তীব্র চাপে গত 27 আগস্ট ভেঙে যায় নোয়াখালীর মুছাপুর রেগুলেটর। এতে ছোট ফেনী নদীর তীব্র স্রোত আছড়ে পড়ে দুই তীরে। এতে ভাঙন দেখা দিয়েছে নদী পারে। এরই মধ্যে বিলীন দুই তীরের বহু বাড়িঘর, রাতারাতি ভিটেমাটি হারিয়ে নিঃস্ব অনেকে। ব্রিজ তলায় যাবার সাথে সাথে আমার এই ঘর দুয়ার সব নদীতে পড়ে গেছে, গরুর ঘর দুয়ার সিন খের সব চলে গেছে। স্রোতের কারণে আমাদের ঘরবাড়ি লয়ে গেছে আর কি। এখন অন্য জায়গায় আমরা ঘরবাড়ি কিনতেছি, লইতেছি। ঘরবাড়ি আমরা ভাঙ্গি লই যাইতেছি, এখানে আর থাকার কোনো পরিস্থিতি নয়। ঘর নদীতে পড়ে যাইতেছে, তাই আমরা তাড়াতাড়ি করে ভাঙ্গি লই যাইতেছি। রেগুলেটরের ভাঙা অংশ দিয়ে জোয়ারের সময় ঢুকছে সমুদ্রের নোনা জল। নষ্ট হচ্ছে কৃষিজমি, মাছের ঘের এবং সুপেয় পানির উৎস। বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতির শঙ্কা কৃষক আর মৎস্য চাষিদের। মাদ্রাসা ইয়ানের রশিয়ান উপকলেজ মাদ্রাসা খোলা অনিয়ানো থাকতেছে না, কন্যা বসবাস করতে। এখন মিষ্টি পানিতে যা ভাঙে তার লবণ পানিতে প্রচুর পরিমাণে ভাঙে, যার কারণে এখন যদি 1 গুণ ভাঙে তখন 5 গুণের চেয়ে বেশি ভাঙে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে আপাতত কিছুই করার নেই। সমীক্ষার পর নতুনভাবে নির্মাণ করা হবে স্লুইস গেট। ইমিডিয়েট ব্যবস্থা হিসাবে আমরা ওই জায়গাতে যাতে আর ভাঙন না হয় জিওব্যাগের কার্যক্রম অতি দ্রুত গ্রহণ করব। আর লং টার্ম প্রক্রিয়া হিসাবে যাতে করে আপনার আরেকটা রেগুলেটর নির্মাণ করা যায়, বোর্ড থেকে পরবর্তীতে নির্দেশনা মোতাবেক আমরা ব্যবস্থা গ্রহণ করব। 2009 সালে ছোট ফেনী নদীর উপর নির্মাণ করা হয়েছিল মুছাপুর রেগুলেটর। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। ফেনীতে স্মরণকালের ভয়াবহ বন্যায় জেলার 43টি ইউনিয়নের সবকটি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বাদ যায়নি ফেনীর 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালটিও। হাসপাতালের পুরনো ভবনের একতলার অর্ধেক ডুবেছিল পানিতে, ফলে ক্ষতিগ্রস্ত হয় নানা সরঞ্জাম। বন্ধ রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ সেবা কার্যক্রম। চালু হতে আরও কয়েকদিন সময় লাগতে পারে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। ফেনীর 250 শয্যার জেনারেল হাসপাতাল বন্যায় ডুবেছিল পুরাতন ভবনের নিচতলা। নেমে গেছে পানি, বেরিয়ে আসছে ক্ষয়ক্ষতি। বন্ধ রয়েছে হাসপাতালের স্ক্যানও সেবা, এতে বিপাকে পড়েছেন অন্তঃসত্ত্বা নারীরা। পাশাপাশি বন্ধ রয়েছে আইসিইউ, ফিজিওথেরাপি ও কিডনি ডায়ালাইসিস সেবা। ডাক্তার নাই, কিছুই নাই, নার্স নাই। আমরা কালকে রাত্রে আসছি, এখন পর্যন্ত কোনো চিকিৎসা পাই নাই। আমরা আগে বলতাম খাবারের মাধ্যমে পুষ্টি চাহিদা যেন পূর্ণ হয়, অনেকটা হয়তো আমরা সেটা পাচ্ছি না। সেগুলোর জন্য আমরা সাপ্লিমেন্টারি যে আয়রন, ক্যালসিয়াম, মাল্টিভিটামিন দিচ্ছি, সেগুলোর মাধ্যমে সেটা যেন পূরণ হয়। এই পর্যন্ত আজকে রেগুলার সহ যতগুলো হসপিটাল আছে, 3টা হসপিটালে ট্রিটমেন্ট করেছি, প্রায় 20 থেকে 21 জন বাচ্চা উদ্ধার হয়েছে আল্লাহর রহমতে ডেলিভারির মাধ্যমে। বন্যায় হাসপাতালের জরুরি বিভাগ ক্ষতিগ্রস্ত হলেও দোতলায় চলছে কার্যক্রম। নষ্ট হয়েছে স্টোর রুমের ওষুধ, টিকা কেন্দ্র, সেফটি ওটি ও জেনারেটর। বিদ্যুৎ চলে গেলে থাকতে হয় অন্ধকারে। স্ক্যানের মেশিনগুলো যেগুলো আসলে এগুলো নষ্ট হয়ে গেছে। আবার এই এক্সট্রা রুমে ওষুধ বই আসলে ব্যাগ সবাই নষ্ট হয়ে গেছে। আবার ডায়ালিসিসের এগুলোও নষ্ট হয়ে গেছে। সার্গো রুম টুমে যা আছে ব্যাগ নষ্ট হয়ে গেছে। এখানে রোগীরা অনেক কষ্টে আছে, মনে করেন সেবা পাইতেছে না। বন্যার পানির কারণে অনেক দিক থেকে অনেক মানুষ আসতেছে। কিডনি ডায়ালিসিস আর ফিজিওথেরাপি নিতে এসে অনেক রোগী এখান থেকে চলে যেতেছে। চিকিৎসকরা বলছে সব সংকট মোকাবেলা করে সাধ্যমতো বানভাসীদের সেবা দিচ্ছেন তারা। চেষ্টা চলছে দ্রুত সব কার্যক্রম স্বাভাবিকের। যেহেতু এখানে ইলেকট্রিক্যাল কিছু টেকনিক্যাল বিষয় আছে, ইলেকট্রিক্যাল লাইন, ডায়ালিসিসের যে মেশিনারিজগুলো, এই মেশিনারিজগুলো চেক করা, রোগীদের সেফটিরও এখানে কিছু ব্যাপার আছে। আশা করছি আমরা অতি দ্রুত এই সেবাটা আমরা চালু করতে পারবো। এখানে পানি ছিল বুক সমান, সে পানি নেমেছে, কিন্তু চালু হয়নি সব চিকিৎসা সেবা। সব ধরনের চিকিৎসা সেবা চালু করার দাবি করছেন এখানকার রোগী ও স্বজনরা। আরিফুর রহমান, যমুনা নিউজ, ফেনী।
সরবরাহ বাড়লেও সবজির দাম কমেনি। চট্টগ্রামের হাট বাজারে ব্যবসায়ীরা বলছেন, মাছ মুরগির খামার নষ্ট হয় দাম নিয়ন্ত্রণে আসতে সময় লাগতে পারে, তবে অনিয়ম পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের। বন্যার ধাক্কা কাটিয়ে বন্দরনগরীর সব বাজারেই বাড়ছে সবজির সরবরাহ। গত 3 দিনে উত্তরাঞ্চল থেকে ট্রাকে ট্রাকে এসেছে সব ধরনের সবজি, তবে কমেনি দাম, ক্রেতার নাগালের বাইরে সব। আমরা চাই যে আরো একটু সময় পর্যায়ে আসুক, তাহলে হয়তো যারা নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত এরা অন্তপক্ষে সেরকে ডাল ভাত খেতে পারবে। সাধারণ মানুষ যাতে সব কিছু ক্রয় করতে পারে, যাতে কোনো কিছু সাধারণ জনসাধারণের মধ্যে সব কিছু আয়ত্তের মধ্যে চলে আসে, সেই জিনিসটা আমরা চাই। বাজারের অবস্থা এটা সাধারণ মানুষের জন্য ক্ষতিকর আর কি, আর যারা বিত্তবান তাদের তো কোনো অসুবিধা নেই। শসার দামও কমে গেছে, কাদারের দামও তুলনা বেগ কমে গেছে, কিছুদিন বেশি ছিল, এখন একবার সীমিত মধ্যে এসে গেছে। বন্যার পানিতে ভেসে গেছে বহু মাছের ঘের, মুরগির খামারগুলোও ছিল পানিবন্দী। এর প্রভাব পড়েছে বাজারে, বাড়তি ব্রয়লার, সোনালির দাম, মাছের দামও বেড়েছে। সোনালী মুরগি একই সেরে 20 টাকা করে লাভ থাকে, দেশি মুরগি 40-50 টাকা লাভ করি, ওইটাই বেশি তো নেওয়া যায়। আমরা খালি আর কম নেওয়া দরকার, বেশি নিব কেন? আমরা ঠিক মতো বিক্রি করতে যাই, এখন এটাও কমছে, আমরা বিক্রি আরাম পাচ্ছি, কাস্টমার নিয়ে আরাম পাচ্ছে। এখন খুলনা সাতক্ষীরার মাছ না থাকলে আমাদের চট্টগ্রামের মাছ আগুন থাকবে, যেটা সত্যি এটা, কিন্তু এখানে পানির বন্যা অ্যাভেলেবেল হয়ে গেছে, যার কারণে মাছগুলো কালেকশন হচ্ছে না। আমাদের নাগাল বাড়ি গেছে এটা, তারপরে কিনছে কি লু সাইতে দিল সাইতে মন সাইতেছে, তাই একটা মাছ কিনছে ছোটখাটো। নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে বাজার তদারকি শুরু করেছে ভোক্তা অধিকার। অনিয়ম কারসাজিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন এই কর্মকর্তা। এর আগে আমরা তাদেরকে বারবার সতর্ক করছি, তো আজকেও আমরা সতর্ক করছি, তাদেরকে আবারও বলে যাচ্ছি আমরা আইনানুগ একবারে যত রকমের কঠোরতা আছে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। মামুন রশিদ অফি, যমুনা নিউজ, চট্টগ্রাম। চড়া দামে অপরিবর্তিত আছে চিকন চালের বাজার, কিন্তু বেশ অস্থির মোটা চালের বাজার। ত্রাণ বিতরণে পণ্যটির চাহিদা বেড়ে যাওয়ায় সুযোগ নিচ্ছেন এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী। মাত্র সপ্তাহের ব্যবধানে প্রতি কেজিতে দাম বেড়েছে 6 টাকা। বন্যা দুর্গত মানুষের জন্য জরুরি এই খাদ্যপণ্যটির দাম বেড়ে যাওয়ায় ক্ষুব্ধ সবাই। বন্যা দুর্গত এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণের জন্য বাজারে মোটা চালের চাহিদা বেড়েছে। মোটা চালের ক্রেতার বড় অংশই এখন স্বেচ্ছাসেবীরা। বিতরণের জন্য বস্তায় বস্তায় চাল কিনছেন তারা, আর সে কারণেই বেড়ে গেছে পণ্যটির চাহিদা। আর এই বাড়তি চাহিদার সুযোগ নিচ্ছেন অসাধু ব্যবসায়ীরা। সপ্তাহের ব্যবধানে প্রতি কেজিতে দাম বেড়েছে 5 থেকে 6 টাকা, বিক্রি হচ্ছে 58 টাকা কেজিতে। পর্যাপ্ত সরবরাহ থাকা সত্ত্বেও হঠাৎ করে মোটা চালের দাম বৃদ্ধিতে ক্ষুব্ধ ক্রেতারা। আমরা বন্যা দুর্গতদের জন্য সাহায্য করতেছি, বাট এক শ্রেণীর মানুষ অসাধু ব্যবসায়ী তারা কিন্তু বস্তা প্রতি 400 টাকা দাম বাড়িয়ে দিচ্ছে। এটা আসলে চিন্তাই করতে পারি না, যেখানে ওনারা আরও প্রফিটটা কম রাখার কথা ছিল। সবারই একটা মেইন টার্গেট থাকবে চাল ডালের বাজারে, তো সেই জায়গায় এসে যদি আমরা আমাদের এক্সপেকটেশন অনুযায়ী হেল্প করতে না পারি, বাড়তি দাম দিয়ে আমাদের কেনা লাগে, তাহলে তো আসলে জিনিসটা খুব দুঃখজনক আর কি। যেখান থেকে বাড়ুক এটা তো একেবারেই ঠিক না। এখন আর হচ্ছে একটা বিপদের সময়, এই সময় আসলে সবাই যে জায়গা থেকে আসলে আগে আসা উচিত। মাত্র 1 সপ্তাহ আগেও 50 কেজি ওজনের বিয়ার 28 চাল মিলেছে 2600 টাকায়, আর এখন তা কেনার জন্য গুনতে হচ্ছে 2900 টাকা। বিক্রেতাদের দাবি, ত্রাণের জন্য মোটা চালের বাড়তি চাহিদা তৈরি হলেও মিল থেকে পর্যাপ্ত চাল মিলছে না, তাই পাইকারিতে দাম বেড়েছে। চালের বাজার তো অনেক গরম, কারণ 28 চালটা বন্যা দুর্গত এলাকাতে বেশি চাহিদা, তো ওইটার দাম অত্যন্ত করে বাড়ছে। গতকাল যেটা 2600 টাকা কিনছে, এটা আজকে 2800 টাকা করে কিনে লাগে। একদিনে 100 টাকা বাড়ছে, 200 টাকা বাড়ছে। মার্কেটে মোটা চালটা শর্ট, মেলে খোঁজখবর নিয়েছি, তাও মোটা চাল আছে সীমিত আকারে। এখন মেলারা বলতেছে ভাই বা ধানের দাম বেশি, ধানের দাম বেশি বিদায় না চালের দাম বেশি। গুটি, স্বর্ণা ও বিয়ার 28 সহ সব ধরনের মোটা চালের দাম বৃদ্ধির জন্য বরাবরের মতো ধানের সংকটকেই অজুহাত হিসেবে দেখাচ্ছেন মিল মালিকরা। ধান যে পরিমাণ আমদানি হচ্ছে সেটা মিলে নিয়ে আসার মতো নয়, খুচরা আমদানি হচ্ছে, তো গাড়ি না হলে তো আমদানি হবে না। আর সেই ধানগুলো কিন্তু এখনো মিলে আসেনি, তো এটা যদি রেগুলার হতে থাকে, 5-7 দিন যদি বাজারটা কম দিয়ে আমরা ধানের আমদানি যদি পরিমাণ মতো পাই, তাহলে বাজার অবশ্যই কমে যাবে। সরকারের খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির তথ্য অনুযায়ী 5 বছরে মোটা চালের দাম 56% বেশি বেড়েছে। অন্যদিকে এখনও চড়া দামে অপরিবর্তিত আছে মাঝারি ও চিকন চালের বাজার। নাজিরশাইল ও মিনিকেটের মতো মাঝারি মানের চিকন চাল বাজার ভেদে 68 থেকে 70 টাকায়, আর 75 থেকে 80 টাকা কেজি নিচে মিলছে না ভালো মানের চাল। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। শেখ হাসিনা সরকার পতনের পর গত 14 আগস্ট যাত্রাবাড়িতে নিহত হন 2 শিক্ষার্থী। গুরুতর আহত হলেও ভাগ্য বরাতে বেঁচে যান
আরেক শিক্ষার্থী সায়েম, তিনি এখনও চিকিৎসাধীন। সেদিনের ঘটনায় ইয়াসিনের মা যাত্রাবাড়ি থানায় তপন, সম্রাট সহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করে এজাহার দাখিল করেছেন। যে নারীকে ধর্ষণের অভিযোগে তুলে পিটুনি দেয়া হয়েছিল 3 জনকে, তারও খোঁজ পাওয়া যায়নি। বিস্তারিত জানবো সহকর্মী আশিক মাহমুদের অনুসন্ধানে। ছবি তুলেছেন দিহান তালুকদার। বাঁচাও মা, ওরা আমার সবাই মারছে মা, ওরা মিথ্যা কথা বলতেছে মা। একমাত্র ছেলেকে হারিয়ে পাগল প্রায় মা, নামাজের পাঠিতে বসেও থামছে না আহাজারি। 14 আগস্ট বুধবার যাত্রাবাড়ি থানার ভেতরে মাদ্রাসা শিক্ষার্থী ইয়াসিনকে পিটিয়ে হত্যা করা হয়। পরিবারের দাবি, মিথ্যা অভিযোগে এই হত্যাকাণ্ড। আমার ছেলেটা তো দেশের কাজ করলো, সেই ছেলেটা কেন এইভাবে অনাহুত কেন পিটিয়ে মারা হইলো? আমার ছেলেটা কি অপরাধ করলো? আপনার সন্তান হলে, আপনার ভাই হলে আপনাদের করতেন বাবা। আমি আপনাদের কাছে করজোরে এই অনুরোধটা করি বাবা। গুরুতর আহত অবস্থায় যাত্রাবাড়ি থেকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছিল ইয়াসিন, সাইফ ও অজ্ঞাত একজনকে। সবার কালি মাখানো গায়ে বেধড়ক পিটুনির চিহ্ন। সেদিন যাত্রাবাড়ি থানায় যারা ছিলেন তাদের কয়েকজনের দাবি, ধর্ষণের অভিযোগে 3 জনকে পিটুনি দেওয়া হয় স্থানীয় আল নাহিদ হোটেলের সামনে। গণধোলাইকাররা সকাল কটা থেকে 6টা 6:30 থেকে দিয়ে গেছে। দিয়ে যাওয়ার পর ওদের মুখ দিয়ে অনেক বাজেভাবে লোল পড়ে গেছে। লোল পড়ে যাওয়ার পর আমরা সাথে ওদের ফ্যামিলিকে ফোন দিয়ে জানা দিয়েছি যে এমন লোক আছে, আপনি নিয়ে যান। এসা আমি ওদের রাখি নাই, আমি ওদের একটা মিনিটও রাখি নাই। ওদেরকে গণধোলাই দিচ্ছে, গণধোলাই দেওয়ার পর এক পর্যায়ে ওদেরকে থানায় নিয়ে আসা হয়। অবশ্য হোটেল কর্তৃপক্ষের দাবি, এমন কিছুই ঘটেনি সেদিন। মঙ্গলবার রাতে যে কোনো সময় বা বুধবার ভোরে বা শেষ রাতে কাউরে আপনারা গণধোলাই দিচ্ছেন? না, এখানে এমন কোনো কিছু দেখি নাই। হোটেলে বা হোটেলের সামনে কাউকে গণধোলাই দিতে দেখছেন আপনারা? আমরা গণধোলাই ভাই দেখি, অযথ আমার স্টাফও দেখে নাই। গণধোলাই কোনো দর্শন হয় না, ওরা ছাত্র পরিচয় দিয়া আমাদের স্টাফগুলোরা মারছে, আমাদেরকে মারছে। গত বুধবার যাত্রাবাড়ি এলাকা থেকে গণপিটুনিতে নিহত 3 জনের মরদেহ ঢাকা মেডিকেলে নেওয়া হয়। ওই দিনই বলা হয়েছিল সাইদাবাদের কোন এলাকায় তাদেরকে গণপিটুনি দিয়ে এই যাত্রাবাড়ি থানার ভেতরে ফেলে রাখা হয়। তবে আমাদের অনুসন্ধান এবং ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে জানা গেছে তাদেরকে যাত্রাবাড়ি থানার ভেতরেই সেদিন পিটিয়ে মারা হয়। আনসার সদস্যরা জানালেন, ওই দিন সবকিছুই ছিল ছাত্র জনতার নিয়ন্ত্রণে। কি কারণে কি ঘটেছে নিশ্চিত নয় তারা। ওরা ছাত্র ধরে আনে, আবার সাইডে আনে, আমরা ওর কাছে যাই না। ওরা যে মালামাল আনে, আমরা ওদের কাছে যাই না। ওরা কি করে না আমরা যাই না। কয়েকটি ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায় যাত্রাবাড়ি থানার ভেতরে তপন ও আব্দুল্লাহ সহ কয়েকজনের কাছে প্রাণ ভিক্ষা চাইছেন ইয়াসিন ও সায়েম। আরেকটি ফুটেজে দেখা যায় 3 শিক্ষার্থীকে থানার নিচে পিটিয়ে খুলে ফেলা হয় জামা কাপড়। মুমূর্ষু অবস্থায় তাদের হাসপাতালে নিয়ে যায় স্বজনরা। এই যে স্টুডেন্ট নাম বলে যারা আমার বাইকনারে মারছে, আমি তাদের ফাঁসি চাই। যে আরো 2টা ছেলে মারছে তার বন্ধু। পিটুনির শিকার সায়েম বেঁচে আছেন, ঢাকার একটি হাসপাতালে ভর্তি। তার দাবি, রাতে তারা সবাই আবাসিক হোটেলে অভিযানে গিয়েছিলেন। ফেরার পর থানার সামনে হঠাৎ এক নারী ধর্ষণের অভিযোগ তোলেন। তখনই তাদেরকে থানার ভেতরে নিয়ে পেটায় তপন, আব্দুল্লাহ নেতৃত্বে কয়েকজন। আমরা দেখতেছি একটা লেগুনায় অভিযানে যাবো, তো দেন আমরা অভিযানে যাবো না, ডিউটি করতেছে, আমরা অভিযানে যাবো। এই পাশে আওয়ার পরেই আমাদের 3 জনের ধরে ভিতরে ঢুকে নি। আমাদের দোষ কি, আমাদের আমরা কি করছি, আমরা কি করি, আমরা ট্রাফিকে কাজ করছি না আমরা থানায় ডিউটি করছি, এগুলো কিছুই জিজ্ঞেস করে না, টাইনা নিয়ে গেছে। আর সাথে সাথে সবাই আমাদের যে নারী ধর্ষণের অভিযোগ তুলেছিলেন তারও একটি ভিডিও ফুটেজ আসে আমাদের হাতে। তবে প্রচন্ড হট্টগোলের মধ্যে ভালোভাবে বোঝা যায় না তার কথা। পরে সেই নারীর কোনো হদিস মেলেনি। হোটেল কর্তৃপক্ষও নিশ্চুপ। মাথা উঠা 3 শিক্ষার্থীকে পেটানোর পর ওই দিন সকাল 9টার দিকে রোজ ভিউ হোটেলের ম্যানেজার দীপুকে তুলে নেন কয়েকজন। পেটাতে লেগুনায় তুলে তাকেও নেওয়া হয় যাত্রাবাড়ি থানায়। পরে কালিমাখা মরদেহ পাওয়া যায় ঢাকা মেডিকেলে। 4টা হোটেলে ওনারা রেট দিয়েছে, রেট দেওয়া পরে আপনার এই বিল্ডিংয়ের 5 তলার থেকে কাউরি পায় না, শুধু একটা ম্যানেজার পাইছে। ওনারে মারতে নামাইছে, ওনাকে 2 হাত এইভাবে কিছু একটা দিয়ে বাঁধছে। এইভাবে ম্যানেজারে মারতে নিচে নামায় রাস্তা নামায়ও মারছে, গাড়ির ভিতরে পিছমোড়া হাত বাইন্ধাও মারছে। মারার পরে দিয়া সরকার পতনের পর মাহিনের নেতৃত্বে শিক্ষার্থী পরিচয়ে একটি গ্রুপ যাত্রাবাড়ির বিভিন্ন হোটেলে তল্লাশি চালায় নিয়মিত। অভিযোগ ওঠে কর্মচারীদের মারধর, ভাঙচুর, টাকা ও জিনিসপত্র লুটের।
আমার লাঠি পিটাই করছে, মারধর করছে 4-5 জন ছেলেরা মিল্লা। তারপর আমার কেস ভাঙ্গা টাকা 50,000 টাকা নিয়ে গেছে। 304 নম্বরে আমাদের একটা গেস্ট ছিল, ওই গেস্টটা থেকে আপনার 1,80,000 টাকা ওনার নিয়ে গেছে। ছেলে হত্যার বিচার চেয়ে ইয়াসিনের মা এরই মধ্যে যাত্রাবাড়ি থানায় তপন সম্রাট সহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করে এজাহার জমা দিয়েছেন। তবে 5 আগস্টের পর এই থানার কার্যক্রম বলতে গেলে বন্ধ। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। মাত্র 6 বছরের পৃথিবী ছেড়ে চলে যাওয়া মোহাম্মদ ইব্রাহিম জাবিরের 5 আগস্টের বিজয় উল্লাস আর পরিপূর্ণতা পায়নি। উত্তরা পূর্ব থানা থেকে হঠাৎ একটি বুলেটে ছোট্ট জাবিরের সুন্দর পৃথিবী থমকে দেয়। সন্তান হারিয়ে নিঃস্ব বাবা মা এখন শুধু প্রত্যাশা করেন বৈষম্যহীন এক সুন্দর বাংলাদেশের। জাবিরের বাবা মায়ের সঙ্গে কথা বলেছিলেন সহকর্মী ফারহানা ন্যান্সি। 6 বছরের জাবিরের স্বাধীনতা শব্দের আক্ষরিক বা ভাবার্থ কোনোটাই বোঝার বয়স ছিল না। তবে দেশের মানুষের 5 আগস্টের বিজয় উল্লাস ভীষণ নাড়া দেয় তাকে। তাই বাবা মায়ের সাথে বিজয় উল্লাসের স্বাদ নিতে বের হয়েছিল জাবির ইব্রাহিম। কিন্তু হায় ভাগ্যের নির্মম পরিহাস, পূর্ব উত্তরা থানার দিক থেকে হঠাৎ একটি বুলেট এসে নিভিয়ে দেয় তার জীবন প্রদীপ। জাবির নেই, কিন্তু পুরো বাড়ি জুড়ে তার স্মৃতির ছড়াছড়ি। মাত্র 6 মাস হলো স্কুলে যাওয়া শুরু করেছিল জাবির। খেলনাগুলোর যেন সারা জীবনের অভিমান হয়ে গেল। সাইকেলটা যেন অপেক্ষা করছে, এই বুঝি জাবির আনন্দে ভাসাবে। ও চোখ খুলে যখন এরকম করছিল তখন আমি বলছি, বাবা তুমি চোখ খুলে রাখো, তুমি বন্ধ করো না। গণ অভ্যুত্থানের দিনে সবার ঘরে বিজয় উল্লাস হলেও জাবিরের মা ফিরেছেন শূন্য হাতে। ও খিচুনি উঠে যাওয়ার পরে যখন উনি একটা ইঞ্জেকশন দিল, পরে শুনলাম এটা ঘুমের ওষুধ দেওয়া হয়েছে। ও আস্তে করে চোখ বন্ধ হয়ে খিচুনিটা দিয়ে ও আস্তে করে চোখ বন্ধ করে ফেলছে। আর ছিল না, সম্ভবত ওখানেও শেষ হয়ে গেছিল। ব্রিজের উপরে তো দেখলাম মানুষ সবাই দৌড়ায় পালাচ্ছে। তাড়াতাড়ি আমার বাচ্চাদেরকে ব্রিজের থেকে নামালাম, নেমে আমার ওই ছেলেটাকে আমার ডান হাতে নিয়ে দৌড়াচ্ছি। ও আমার ছেলেটা করে একটা চিল্লান করে উঠলো পরে তার দিকে তাকালাম, দেখি যে মানে রক্ত পড়তেছে, ইচ্ছা মতো রক্ত পড়তেছে। এই রক্তের মধ্যে ওকে ধরে আমি টেনে আরো নিরাপদ যাওয়ার জন্য সামনে আগালাম। বাবার বুক ফেটে যায়, তবু জাবিরের মৃত্যুর বিনিময়ে চান দেশের সংহতি। স্বপ্ন দেখেন সংস্কার হবে পুরনো ব্যবস্থা, গড়ে উঠবে নতুন বাংলাদেশ। আর শোকার্থ মায়ের আশা আগামীর বাংলাদেশ হবে নিরাপদ, যেখানে কোনো মায়ের বুক খালি হবে না। যারা রক্ত দিয়ে গেছেন এই রক্ত সার্থক হবে যদি সত্যিকার অর্থে বৈষম্য বিরোধী একটা বৈষম্যহীন বাংলাদেশ যদি তৈরি করতে পারি। আমি চাচ্ছি যে দেশটা যেন দুর্নীতিমুক্ত হয়, ওদের মতো যেন ওরা তৈরি করে নিতে পারে। সন্তানহারা পরিবারের কাছে এখন পুরো দেশটাই একটা পরিবার। প্রত্যাশা প্রিয়জনের রক্তে কেনা এই সম্ভাবনার যেন অপমৃত্যু না ঘটে। ফারহানা ন্যান্সি, যমুনা নিউজ, ঢাকা। নারীর প্রতি সব বৈষম্যমূলক আইন দূর হবে, সমাজ হবে সমতার। নারীর উপর নিপীড়ন চালিয়ে কেউ পার পেয়ে যাবে না, এমন একটি সমাজ গড়ার প্রত্যয়ে চতুর্থবারের মতো অনুষ্ঠিত হলো নারীদের শেকল ভাঙার পদযাত্রা। মধ্যরাতে শাহবাগ থেকে সংসদ ভবন পর্যন্ত মশাল মিছিল করে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে 13 দফা দাবি তুলে ধরে সংগঠনটি। নারীর প্রতি সহিংসতা ও বৈষম্যের প্রতিবাদে রাত 12টার দিকে রাজধানীর শাহবাগে জড়ো হন নারীরা। মশাল হাতে মধ্যরাতে তাদের স্লোগানে মুখরিত রাতের ঢাকা। নারীর প্রতি সহিংসতা বন্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তাদের, যেখানে নারীর অধিকার ও নিরাপত্তা রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে বলে জানান তারা।
আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এটাই চাই, যেহেতু তারা শিক্ষার্থী জনতার এক রক্তস্নাত বিপ্লবের মধ্য দিয়ে ক্ষমতায় এসেছেন, ওই কাঠামোতে বসেছেন, আমরা চাই তারা এই অপরাধীর নিপীড়কদের পৃষ্ঠপোষকতা না করে, তাদেরকে কোলে করে না রেখে, বরং তাদেরকে আইনের আওতায় এনে তাদের বিচার এবং শাস্তি যেন নিশ্চিত করে। নারী পুরুষ হিসেবে আসলে আলাদা করে কাজটা করেননি। একটা পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় একজন সরকার প্রধান যেভাবে কাজ করার কথা সেভাবে করেছেন বলেই আসলে নারীর অধিকার নিশ্চিত করা হয়নি। নারীরাও ঠিক সমভাবেই ছিল, কিন্তু আমরা যখন স্বাধীন হলাম তারপরে কিন্তু সেইভাবে কিন্তু আমরা নারী নেতৃত্ব যারা দিয়েছেন তাদের কিন্তু সেইভাবে সামনে আসতে দেখিনি। ধর্ষণের সর্বোচ্চ শাস্তি সহ ১৩ দফা দাবি তুলে ধরা হয়। যেখানে ফ্যাসিস্ট সরকার থেকে দেশকে মুক্ত করতে পেরেছে নতুন প্রজন্ম, সেখানে নারী অধিকার আদায়েও রাজপথে থাকার ঘোষণা শেকল ভাঙার পদযাত্রার। জাতীয় নারী নীতি ঘোষণা করা হোক এবং সম্পত্তিতে নারী পুরুষের সমান অধিকার সেটা নিশ্চিত করা হোক। একটি নারী শুধুমাত্র ওয়েস্টার্ন ড্রেস পরবে বলেই তাকে ধর্ষণের শিকার হতে হবে কেন? যে নারীটা ধর্ষণের শিকার হলো সে কেন আদালতে গিয়ে বিচার পাইছে না? আমরা দেখেছি এই সমাজে নারী ধর্ষণ হলে তাকে লুকিয়ে থাকতে হয়, যে ধর্ষক সে তাকে আসলে আমরা চিনতেও পারি না। ফলে এই জায়গা থেকে বের হওয়ার যে আস্থার যে জায়গা সেটা কিন্তু রাষ্ট্রই তৈরি করতে পারে। শাহবাগ থেকে মশাল মিছিলটি শেষ হয় সংসদ ভবনের সামনে গিয়ে, যেখানে নারীদের নিয়ে প্রতিবাদী গান পরিবেশন করেন শায়ান। সাহস করো মা বোনেরা, বাঘের মতো থাকো, তোমার গায়ে খামচি দিতে ইঁদুর আসবে না তো। ভোর রাত পর্যন্ত সংসদ ভবনে অবস্থান করে আবারও শাহবাগে ফিরে যায় শেকল ভাঙার পদযাত্রা। অলক হাসান, যমুনা নিউজ, ঢাকা। গাইবান্ধা ৪ আসনের সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। তার বিরুদ্ধে অর্থ পাচারের পাশাপাশি বিপুল অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে, যা নামে বেনামে করেছেন তিনি। স্থানীয়দের অভিযোগ, ভয়ভীতি দেখিয়ে কম দামে জমি বিক্রিতে বাধ্য করেছেন সাবেক এমপি। গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ সংলগ্ন ৩তলা বাড়ি। এই বাড়িতেই বসবাস গাইবান্ধা ৪ আসনের সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদের। গেল ৫ আগস্ট থেকে সপরিবারে আত্মগোপনে তিনি। এখানে থাকতো এমপির বউ, এমপির বেটা বেটি। এখন যে কোথায় আছে বাবা আমি বলতে পারবো না, সম্ভবত ঢাকাতে আছে। ২০১৪ ও ২০২৪ সালের নির্বাচনে নৌকার প্রার্থী ছিলেন আবুল কালাম। গড়েছেন অঢেল সম্পত্তি। এর একটি চাষকপাড়ার ৬৪% জমি, যেখানে একতলা ভবনে গুদাম গড়েছেন। রয়েছে স্কুলও। বর্তমান বাজার মূল্যে জমিটির দাম প্রায় ৪ কোটি টাকা। 10 বছরের চুক্তি, এটা হচ্ছে 20 লাখ টাকা, যেহেতু বিল্ডিং করতে টাকা লাগছে। আর স্কুলের চেয়ার টেবিল এগুলো তো সব আমাদের মধ্যে, ঠিক আছে। হ্যাঁ, মাসে ভাড়া দিতে 18,000। গরুহাটি এলাকায় 10% জমিতে গড়েছেন মার্কেট। বাল্লা গ্রামে পার্ক তৈরির জন্য কিনেছেন অন্তত 30 বিঘা জমি। গ্রামের বাড়িসহ আশপাশের এলাকায় কয়েকশো বিঘা জমিও কিনেছেন। স্থানীয়দের অভিযোগ, এসব জমি কম দামে বিক্রিতে বাধ্য করেছেন সাবেক সংসদ সদস্য। শত জমি আছে তার এই ক্রয় করা জমি, সেটা দলিল পাথর কিছু নেই, সোজা করে ঘিরে দেয়, ওটা দখল করে নিচ্ছে। 55 শতক বড় ভাই থেকে নিচে কিনে জোরপূর্বক করে হুমকি টুমকি দিয়ে আমাদেরকে সেই জবরদখলের মধ্যে থুয়ে দিয়েছে। আমরা কাউকে কিছু মনের আবেগটা খুলেও বলতে পারি। বিশাল একটা মালটার বাগান করছে, পেয়ারা বাগান আছে, আর এটা মাছের ব্যবসা। শুধু নিজ এলাকাতেই নয়, রাজধানীতেও একাধিক ফ্ল্যাটের মালিক আবুল কালাম। তার প্রভাব খাটিয়ে স্বজনরাও সম্পদের পাহাড় গড়েছেন বলে অভিযোগ আছে। হলফনামার তথ্যের সাথে বাস্তবে মিল পাচ্ছে না দুদক। তাই সাবেক এই সংসদ সদস্যের দুর্নীতির অনুসন্ধানের সিদ্ধান্ত হয়েছে। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। যুগের সাথে তাল মিলিয়ে একদিকে ডিজিটাল হয়েছে দেশ, সেই সাথে পরিবর্তন এসেছে গতানুগতিক জুয়া খেলাতেও। এখন বিভিন্ন জুয়ার ওয়েবসাইটে সয়লাভ অনলাইন দুনিয়া। চটকদার বিজ্ঞাপন দিয়ে মানুষকে আকৃষ্ট করে এজেন্টরা, এরপর ধীরে ধীরে নিঃস্ব হবার পালা। এসব অনলাইন বেটিং সাইটের বেশিরভাগই নিয়ন্ত্রণ করা হয় জামালপুরের সরিষাবাড়ি থেকে। জেলা জুড়ে শতাধিক এজেন্টের বিষয়ে জানেন পুলিশ সুপারও, তবুও অদৃশ্য কোনো এক কারণে সদর্পই চলছে অনলাইন বেটিং।
অষ্টম শ্রেণী পড়ুয়া উজ্জ্বলের কবরের পাশে থামছে না স্বজনদের আহাজারি। অনলাইন জুয়া খেলাকে কেন্দ্র করে প্রাণ যায় উজ্জ্বলের। জামালপুরের সরিষাবাড়ির বালিয়া ব্রিজ পাড়ায় পরিবারের সাথেই থাকত উজ্জ্বল। ২৭ মার্চ বাড়ি থেকে নিখোঁজের ৫ দিন পর পরিত্যক্ত সেপটিক ট্যাঙ্ক থেকে মেলে তার মরদেহ। এই ঘটনায় ৫ জনকে গ্রেফতার করে পুলিশ। জোয়ার নামে এরা এদের একটা গ্রুপই আছে। এই যে আপনি দেখতে পাচ্ছেন এই দোকানটাই ছিল মূলত ওদের গ্যাং। ওরাতে এই জায়গাতেই বসে থেকে এই জুয়ার যত আছে অনলাইন জুয়ার গেমগুলো আছে ওগুলো এই জায়গা থেকে ওরা করতো। এলাকার ছেলেপেলেদের সাথে অনলাইনে কিছু জুয়া ঠুয়া করতো। এগুলোর ব্যাপার নিয়ে আমার মনে হয় এগুলোর ব্যাপারে কোনো সমস্যার কারণে ওকে আসলেই মারার মেন। দাদি মানতো না, বাপ মানতো না, তার উপরে দাও নিয়ে তো খুন করতে। তাহলে তারা কি চাই? তাহলে আমরা বিচার চাই, ফাঁসি চাই। অনলাইন বেটিং সাইটের চমকপ্রদ সব বিজ্ঞাপন আর লোভনীয় অফারের ফাঁদে পড়ছে নানা বয়সী মানুষ। বিভিন্ন ওয়েবসাইট এবং সফটওয়্যারের মাধ্যমে খেলা হয় অনলাইন জুয়া। টাকা রিচার্জ করে কয়েন কিনে শুরু হয় বেটিং। আমি অনলাইন থেকে শিখতাম, ঠিক আছে। তাদের থেকে টাকা পয়সা তুলতাম, উইথড্র করতাম, ডিবি দিতাম। তাদেরকে আমার আগে থেকে পরিচিত, তাদের কাছ থেকে আমি টাকা পয়সা তুলতাম। এজেন্টের কাছে যাই, আমার এনআইডি কার্ড এবং ফোন নাম্বারের মাধ্যমে একটা আইডি খুলে দেওয়া হয়েছিল। ওই আইডিতে ফার্স্ট টাইম আপনার ১,০০০ টাকার মতো আইডিতে বিকাশের মাধ্যমে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। এইভাবে আস্তে আস্তে ১,০০০ টাকা থেকে আপনার ফার্স্ট টাইম ১৫০০, ২,০০০ টাকার মতো আসে। অনলাইন যারা খেলে, যারা এগুলার এজেন্ট, মাস্টার মাইন্ড, তারাও যে এলাকায় বাস করে, আমরা আসলে একই এলাকায় বাস করি। তাদের প্রভাব আধিপত্যটা আসলে অনেক লম্বা। এসব ওয়েবসাইটের প্রচারণা হয় অভিনব কায়দায়। বিভিন্ন গণমাধ্যম এবং জনপ্রিয় তারকাদের ভিডিও এডিট করে বানানো হয় বিজ্ঞাপন। সামাজিক যোগাযোগ মাধ্যমেই চলে জুয়ার প্রচারণা। বোনাসগুলো নেওয়ার জন্য বিভিন্ন সাইট বিভিন্ন শর্ত দিয়ে থাকে। এই শর্তগুলো পূরণ করতে পারলেই টাকা উত্তোলন করা যায়। বিভিন্ন ধরনের শর্ত হচ্ছে, প্রথমে ৫০০ টাকা ডিপোজিট করতে হবে, তাহলে সাথে সাথে ৩০০ টাকা বোনাস দেয়, এবং টার্নওভার কমপ্লিট করতে পারলে আরও ৩০০ টাকা বোনাস দেয়। প্রতিনিয়ত কোটি কোটি টাকা আমাদের যুব সমাজ নষ্ট করতেছে। দেখা যাইতেছে যে আমার পাশে একই সাথে বসে আছে, সে খেলতেছে হাজার হাজার টাকা লস করতেছে, আমি বুঝতে পারতেছি না। দেশের অনলাইন জুয়ার বড় একটি অংশ নিয়ন্ত্রণ হয় সরিষাবাড়ি থেকেই। জেলা জুড়েই রয়েছে বেটিং সাইটের শত শত এজেন্ট। পুলিশ সুপার জানান, জুয়ার এ সকল ওয়েবসাইট বন্ধ করতে বলা হয়েছে বিটিআরসিকে। আমরা অবশ্যই অ্যাপগুলো সার্টেইন হয়ে আমরা এই জিনিসগুলোকে নিয়ে আমরা বিটিআরসিকে অনুরোধ করব যেন এই লিঙ্কগুলো একটু ডাউন করে। দ্রুত এই সকল ওয়েবসাইট বন্ধ এবং এজেন্টদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জেলাবাসীর। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। বন্যায় নিজ রাজ্য ডুবে যাওয়ায় সমালোচনার মুখে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লাগাতার বর্ষণে বেহাল দশা গুজরাটের লেক সিটিতে পরিণত হয়েছে আহমেদাবাদ। রাজ্য জুড়ে ভয়াবহ এ বন্যায় এখন পর্যন্ত পাওয়া গেছে ৩৫ জনের মৃত্যুর খবর। পানি কমার কোনো পূর্বাভাস না পাওয়া গেলেও মরার উপর খাড়ার খায়ের মতো এসেছে ঘূর্ণিঝড়ের সংখ্যা। এই চিত্র নরেন্দ্র মোদীর মডেল সিটি খ্যাত আহমেদাবাদের। গেল কয়দিনের ভারী বৃষ্টিতে শহর জুড়ে তৈরি হয়েছে তীব্র জলাবদ্ধতা। দেশের প্রথম লেক সিটি বানিয়েছেন মোদী, উপহাস করে দেয়া হচ্ছে এমন তকমা। প্রায় এক সপ্তাহ ধরে লাগাতার বর্ষণে নাজেহাল অবস্থা মোদী রাজ্য গুজরাটে। বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে অন্তত ১৪০টি জলাধার ও বাঁধের পানি। গলা সমান পানিতে নাকানি চুবানি খাচ্ছে রাজ্যের বাসিন্দারা। কোনো কোনো অঞ্চল আবার ১০ থেকে ১২ ফুট পানির নিচে। বানের পানিতে তলিয়েছে রাস্তাঘাট, ডুবেছে বাড়িঘর, ভেসে গেছে গোটা পুলিশ বক্সও। বিপর্যস্ত গুজরাতের যোগাযোগ ব্যবস্থা, বন্ধ ট্রেন চলাচল। এরই মধ্যে দেখা দিয়েছে বিদ্যুৎ বিভ্রাট। ৭২ ঘন্টা পেরিয়ে গেলেও বিদ্যুতের দেখা নেই কোনো কোনো স্থানে। এতে ক্ষুব্ধ স্থানীয়রা, দুষছেন মোদী কর্তৃপক্ষকে। অভিযোগ, বন্যার্তদের সাহায্যে এগিয়ে আসছেন না কেউ। আমার ৮ মাস বয়সী সন্তান আছে, অ্যাস্থমা রোগী মাও আছে, যার প্রতিদিনই অক্সিজেন সাপোর্ট লাগে, কিন্তু কয়দিন ধরে বিদ্যুতের দেখা নেই। সেটা নেবুলাইজার নিতে পারছেন না। নিজেদেরকেই কোনোভাবে খাবারের ব্যবস্থা করতে হয়। কেউ আমাদের সাহায্যে এগিয়ে আসছে না। আমি একজন অটো রিকশা চালক। আমি দিন আনি দিন খাই। রোজ আমার পরিবারের জন্য খাবার জোগাড় করতে হয়। এখন আমি কি করব? ১ সপ্তাহ ধরে অটো রিকশা চালাতে পারছি না। আমরা কি খাবো?
শুধু তাই নয়, বন্যা দুর্গতদের অভিযোগ স্মার্ট সিটির নামে কিছুই করতে পারেনি মোদি প্রশাসন, শুধু আশাই দেখিয়েছেন। স্মার্ট সিটি কে নাম পে কুছ ভি নেই হ্যায়। স্মার্ট সিটির নামে এখানে কিছুই নেই, কোনো আধুনিক পানি নিষ্কাশন ব্যবস্থা নেই এবং এটাই প্রথমবার না, বছরের পর বছর এটি হয়ে আসছে। এদিকে নদীর জলের সাথে লোকালয়ে প্রবেশ করেছে একাধিক কুমির, ভিডিওতে ধরা পড়েছে সেই চিত্র। চলমান এ বন্যা পরিস্থিতিতে ঘর ছাড়া রাজ্যের 30,000-এরও বেশি মানুষ। নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে 20,000-এরও বেশি বাসিন্দাকে। এর উপর আবার দেয়া হয়েছে সাইক্লোনের সতর্কতা। যদিও বন্যা নিয়ে আনুষ্ঠানিকভাবে এখনও কোনো মন্তব্য করেননি প্রধানমন্ত্রী মোদি। ভারতের পশ্চিমাঞ্চলীয় এই রাজ্যে বন্যা নতুন কিছু নয়, প্রতি বছরই রুটিন মাফিক বন্যার পানিতে তলিয়ে যায় অঞ্চলটি।